স্বাগত আজকের বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় কবি, সাহিত্যের সব শাখায় ছিল তার বিচরণ। বাংলা গানেও রেখেছেন অসামান্য অবদান। সৃজন কর্মের মধ্য দিয়ে পরাধীনতার শিকল ভাঙার ডাক নজরুলই প্রথমে সজোরে দিয়েছিলেন। মানবতার আহ্বানও দারুণ সক্রিয় ছিলেন তিনি। তাই বাঙালির প্রেমের ও দ্রোহের বারে বারে ফিরে আসে জয় বাংলার কবি নজরুল। এসব নিয়ে আজকের আলোচনা বর্তমানের কবি। কথা বলতে স্টুডিওতে আছেন কথাসাহিত্যিক রশিদ হায়দার এবং সংস্কৃতি ব্যক্তিত্ব বিপ্লব পালা। স্বাগত আপনাদের। রশিদ হায়দার, যেটি নজরুল নিজেই বলে গেছেন, তিনি পয়গম্বর হতে চান না, বর্তমানের কবি হতে চান, এবং সেই বিষয়টি কিন্তু ভবিষ্যতের নই নবী, ভবিষ্যতের নই নবী। এই যে বর্তমান এবং সেই বর্তমানের প্রাসঙ্গিকতাটা কিন্তু নজরুল এখনো তার লেখা পড়লে মনে হয় যে এই আজকেই বুঝি লেখা হয়েছে, এখনকার সময়ে বসে লিখছেন। এই যে এই মানে বলা যায় যে সেইভাবেই একটি মানুষ সময়ের সঙ্গে সঙ্গে পরিক্রমা করে। মানে বর্তমান সময়ের জন্য নজরুলের প্রাসঙ্গিকতাটা কতটুকু, সেইটি প্রথমে আসলে জানতে। যথার্থ সৃজনশীল শিল্পী তিনি কিন্তু সবসময় সমসাময়িক। ধরা যাক, উদাহরণ হিসেবে ধরা যাক শেক্সপিয়ারের কথা, কত বছর আগেকার, কিন্তু তার অনেক চরিত্র, অনেক ঘটনা, অনেক বিষয় মনে হয় এখনো ঘটছে, ঘটে চলেছে এবং ভবিষ্যতে ঘটবে। রবীন্দ্রনাথের কথাও যদি বলি, তার কবিতার কথাই যদি বলি, আজ হতে শতবর্ষ পরে কে তুমি কবিতা এই যে ভবিষ্যৎকে দেখে, ভবিষ্যৎকে সামনে রেখে তারা যে সাহিত্য রচনা করেছেন সেটা কিন্তু চিরকালীন। নজরুলের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য। কারণ একটু পটভূমিতে যেতে হবে আমাদের। নজরুল কোন সময় জন্মলাম? পরাধীন ভারতে, এবং তিনি বাকহারা হলেন, সম্বেতহারা হলেন, সেটাও পরাধীন ভারতে। যে বাংলার জন্যে তার প্রাণ কেঁদেছে অহরহ, সেই বাংলাদেশের স্বাধীনতা তিনি এলেন কিন্তু দেখলেন না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে পরাধীনতার গ্লানি, বেদনা, এটা সারা পৃথিবীতেই কম বেশি মানুষকে দেখতে হয়েছে, সইতে হয়েছে। তার বিরুদ্ধে সৃজনশীল শিল্পী সাহিত্যিকরাই সোচ্চার হয়েছেন। এই জন্যে তাদের বারবার নির্যাতনও সহ্য করতে হয়েছে। আপনি যে কথাটা বললেন যে প্রাসঙ্গিকতা, বর্তমান প্রাসঙ্গিক, চিরকালের জন্য প্রাসঙ্গিক এই কারণেই যে তিনি সবসময় মানুষের কথা বলেছেন। গাহে সাম্যের গান, মানুষের চেয়ে নহে বড় কিছু নহে, নহে কিছু মহিয়ান। এই যে চতুর্দশ শতকের কবি চণ্ডীদাস, তিনি শুনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। এই এত বছর পরে নজরুল এসেও ওই কথাটাই কে বলা, আমি ঠিক বলছি? এই যে মানুষকে যে প্রাধান্য দেয়া, এটাই সমসাময়িক এবং চিরকালের জন্যে এটা কার্যকর। কারণ মানুষের উপরে আর কিছু হয় না। আমাদের বর্তমানকালে যে প্রশ্নটি আপনি রেখেছেন, মানুষের অধিকার, মানুষের ক্ষমতা, এসব যদি মানুষের কাছে না থাকে তাহলে পরিণতি কী হয়, কী হতে পারে, সেটাই নজরুল তার সাহিত্যকর্মে, তার সৃষ্টিতে দেখিয়েছেন। যার ফলে আমরা দুঃখিত, যে ফলে আমরা দেখেছি যে তার সাহিত্যে সাধারণ মানুষেরা এতভাবে এসছে, কুলি, মজুর, নারী, মা, শিশু, কন্যা, এমনকি বারাঙ্গনা পর্যন্ত তার সাহিত্যে এসছে, এবং প্রত্যেকের সম্মানের ক্ষেত্রটাকে তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছেন, ঊর্ধ্বে তুলে ধরতে চেয়েছেন। আমাদের বর্তমান সমাজ জীবনে
মানুষের সম্মানটাই কিন্তু এখন সবচেয়ে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই বাধাটাকে দূর করার জন্যেই মানুষ যাতে নজরুলকে জেনে আরও সচেতন হয় মানুষের সম্মান সম্পর্কে, সেজন্যই বারবার নজরুলকে পাঠ করা দরকার, নজরুলকে জানা দরকার, আদ্যপান্ত জানা দরকার তার জীবনকে। পরাধীন ভারতে তিনি স্বাধীনতার জন্যে কি করছেন? প্রতিবাদ করছেন, ইংরেজদের রোষানলে পড়ছেন, তাকে কারাগারে যেতে হচ্ছে। কারাগারে যাওয়ার ফলে একবার তো তিনি ৩৯ দিন অনশন করলেন। যখন তার জীবন সংকটাপন্ন, তখন রবীন্দ্রনাথ তাকে টেলিগ্রাম করলেন, গিভ আপ ইউর হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। শব্দটি লক্ষণীয়, ক্লেম করছে, দাবি করছে। তাহলে রবীন্দ্রনাথ বুঝেছিলেন যে এই কবির প্রয়োজনীয়তা কতখানি। মানুষের জন্যে যে সৃষ্টি, সেইটা তিনি প্রতিষ্ঠা করার জন্য আমৃত্যু, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে তিনি আমৃত্যু বলে গেছেন, লিখে গেছেন। তার জন্য জেল জুলুম, ইংরেজের অত্যাচার এবং ধর্মান্ধদের যে বিরোধিতা, সেসব তাকে সহ্য করতে হয়েছে। তাকে এমন কথাও শুনতে হয়েছে, ওই লোকটা মানুষ না শয়তান। যে এই বিষয়গুলিতে আরেকটু আসবো। বিপ্লব বরা, আপনার কাছে যেতে চাই যে নজরুলের মানে সমসাময়িক সময়ে যে বিষয়গুলি আমরা দেখি, যে সংকটগুলি দেখি, ধর্ম নিয়ে সংকট, ভাষা নিয়ে সংকট, সমাজ কোন দিকে যাবে তার পরিচয় নিয়ে সংকট, এই সংকটগুলি এখনো প্রায় একই রকমভাবে কোনো কোনো ক্ষেত্রে আরো প্রবলভাবে দেখা দিচ্ছে। এবং সেখানে কিন্তু নজরুলের যে সাহিত্য, যে লেখাগুলি, এমনকি চিঠির মধ্যেও কিন্তু আমরা অনেক ক্ষেত্রে দেখি যে তিনি যেভাবে বলছেন, সেই জিনিসগুলি আমাদের জন্য একটা বড় মানে বলা যায় যে অনুসরণীয়। এই জিনিসগুলি আমরা চর্চার ক্ষেত্রে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে দেখা যায় যে হয়তো নজরুলকে কিছু কিছু ট্যাগ ওয়ার্ডে, যেটা এখনকার মিডিয়াতে সবসময় প্রয়োজনীয়, যে হয়তো প্রেমের, দ্রোহের একটা ট্যাগ ওয়ার্গের মধ্যে বন্দি করে রাখা হচ্ছে। কিন্তু তিনি মুসলমান না হিন্দু, তিনি মুসলমানের কবি না হিন্দুর কবি, তিনি বাংলা ভাষায় লিখবেন নাকি তার ভাষার মধ্যে অন্যান্য উপাদানগুলি আসবে, এইগুলি নিয়ে যে সংকটগুলি ছিল, সেই ব্যাপারগুলি এখনো রয়ে গিয়েছে বলে মনে হয়। কিন্তু সেগুলি নিয়ে আমরা খুব বেশি বলা যায় যে সেখান থেকে আর বাড়তি কোনো কিছু পাচ্ছি না। এই জায়গাটা একটু আপনার কাছে আসবে। এইটাতে মনে হয় শুরুতে আমাদের ব্যাপারটা ঐতিহাসিকভাবে বোঝা দরকার যে ব্রিটিশ উপনিবেশকালে উপনিবেশের মূল কাজটা হয় যে আমাদের উপনিবেশ পূর্ব আমাদের যে সমাজ ছিল, এই যে একটা সমগ্র সমাজ ছিল, মূলত গ্রাম সমাজ, সেইটা ভেঙে ফেলে এবং ভেঙে ফেলে সে অনেকগুলো জায়গার ভেদ তৈরি করে। তার নগর তৈরি হয়, নতুন শিক্ষা তৈরি হয়, নতুন ব্যবসা বাণিজ্য চাকুরি তৈরি হয়। তার ফলে একটা বিরাট ভেদ ঘটে যায় এতকালের একটা মিলিত সমাজের। মিলিত হিন্দু মুসলমান, স্বাক্ষর নিরক্ষর, ধনী দরিদ্র, এই সবটা মিলে যে একটা সমন্বিত সমাজ ছিল, তার ভেতরে নিজস্ব ছিল, বিরোধ ছিল, নানা রকম টানাপোড়েন ছিল, কিন্তু সব মিলে যে একটা সমগ্রতা ছিল, সেইটা ইংরেজ ভেঙে ফেলেছিল। এবং তার ফলে আমি নজরুলকে যেটা বুঝি যে এই যে সমগ্র উপনিবেশের যে আক্রমণ, সেইটার গোটাটার বিরুদ্ধে দাঁড়ানো, এই ভাঙনের বিরুদ্ধে দাঁড়ানো, ভেদের বিরুদ্ধে দাঁড়ানো, যেই জন্য তিনি আর পাঁচজন নাগরিক কবির মতো কেবল শিক্ষিতের, কেবল পাশ্চাত্য, কেবল একটা বিশেষ ধর্ম সম্প্রদায়ের প্রাধান্যমূলক এরকম একটা জায়গায় থাকতে পারেননি। তার পেছনে তার নিজস্ব গ্রাম সমাজ ছিল, যেই গ্রাম সমাজটা সমন্বিত হিন্দু মুসলমান মিলিয়ে, সেখানে পুরাণ, কোরআন এবং
পাশ্চাত্যের নানা উপাদান সে ঢুকতে আরম্ভ করেছে, মিলে মেলানো, এবং সে সব কিছু নিয়ে হচ্ছে, কিন্তু সেইখানে তার সাহিত্যকে ভেঙে ফেলা হয়েছে। সাহিত্যটা গ্রাম শহরের সাহিত্য আলাদা হয়ে যাচ্ছে, তার মানুষজন আলাদা হয়ে যাচ্ছে, তার ভাবনা চিন্তা আলাদা হয়ে যাচ্ছে, ভাষা আলাদা হয়েছে। হিন্দু ভাষা মুসলমানের ভাষা যেন দাঁড়াচ্ছে, যেন পুঁথি সাহিত্য বলে একটা ইসলামী সাহিত্য দাঁড়াচ্ছে, আর নাগরিক সাহিত্য যেন এটা যেন শিক্ষিত এবং বলতে গেলে একটা উচ্চ মানে শিক্ষিত উচ্চ বর্ণের হিন্দুর ভাষা হিসেবে দাঁড়াচ্ছে। এটা হচ্ছে সেইখানে নজরুল সত্যি সত্যি প্রায় যোদ্ধার মতো এবং প্রায় একক যোদ্ধার মতো এই যাবতীয় ভেদের বিরুদ্ধে, সমাজ, ভাষা, ধর্ম এর বিরুদ্ধে যেন প্রায় একেবারে সেই পল্টন থেকেই তো শুরু হয়েছে লেখা পাঠানো, কবিতা এবং গল্প থেকে আরম্ভ করে, তারপর কলকাতায় এসে কবিতা, বিদ্রোহের পরে তারপরে যত, এবং তার পত্রিকা সেই সাংঘাতিক সম্পাদকীয় মানে একেবারে মানে সাংঘাতিক কাণ্ড, সেগুলো প্রায় বোমার মতো। তারপরে পরে সঙ্গীত তো অনেক পরে আসে। এই সমস্তটাই দেখবেন তার যে ভাষা, তার যে উত্তরাধিকার, সেইটা হলো সমগ্র একটা উপমহাদেশীয় প্রাচ্য বাংলা, সমগ্র হিন্দু মুসলমান ধনী দরিদ্র নির্বিশেষে একটা প্রাচীন কাল থেকে বহমান বাংলা, তার সমস্ত উপাদানকে সে এই সময়ে এই ভাঙনের বিরুদ্ধে, এই উপনিবেশের বিরুদ্ধে, এবং আমাদের ভেতরটা রাজনীতির ভাঙন, ধর্মের ভাঙনে যত রকম ভাঙন চলছিল তার বিরুদ্ধে শিল্পের দিয়ে, কবিতা দিয়ে, গান দিয়ে, গদ্য দিয়ে একেবারে মনে হচ্ছে যোদ্ধা এবং প্রায় একক যোদ্ধা। এই অর্থে যে বাঙালি সমগ্রতাটা, সেইটা যেন নজরুলই ধারণ করেছে। তার সমগ্রতা মানে তার সমস্ত আবেগ, অনুভূতি, ভাবনা, চিন্তা, তার আনকনসাস, তার সমস্ত ধর্ম, কোনোটা যেন কিছু বাদ যায়নি। যেটা ছিল এই বাংলা অঞ্চলে, প্রাচ্য অঞ্চলের মূল, তার আসল শক্তি, তার চরিত্র, তার সংস্কৃতি, তার সভ্যতা, যেটা ইংরেজ ভেঙেছিল এবং নাগরিক বাঙালি কিন্তু সেটা মেনে নিয়েছিল, সেটা নাগরিকের জন্যই করেছিল। সেখানে সব ভেদ ছিল, গ্রাম শহর ভেদ ছিল, আগের মধ্যযুগ এবং এই যুগ ভেদ ছিল, মানে ইংরেজি শিক্ষিত অশিক্ষিতের ভেদ ছিল। নজরুল এই সমস্ত ভেদটা মানেননি। উনি মনে করতেন এই ভেদটা হলো বাংলা সংস্কৃতির, বাংলা সভ্যতার বিরুদ্ধতা। চিরকালের বাংলা সভ্যতা ভেদের বিরুদ্ধে করেছে এবং সকলকে নিয়েছে, নিজের মতো করেছে, এবং একটা অভেদ সাম্যের গান গেয়েছে, যেটা বলেছে যে সবার উপরে মানুষ সত্য। এই কথাটা আজকে কথার কথা, এবং নজরুলের এই মুশকিলটা হলো এইখানে হয় যে এরকম বড় মানুষেরা যে লড়াই করেছেন, এই বাস্তব লড়াই, এবং যে লড়াইটা এখন আরও কঠিন হয়েছে, সমাজ আরও ভেঙেছে, ধর্ম প্রশ্নে, ভাষা প্রশ্নে, শহর গ্রাম প্রশ্নে আরও বৈষম্য, আরও ভেদ, আরও বিদীর্ণ হয়ে গেছে। মানে উনি একটা প্রায় একলব্যের মতো যেন সংসপ্তকের মধ্যে ঝাঁপিয়ে পড়েছিলেন, তার সবটা দিয়ে প্রাণপাত করেছিলেন, কিন্তু সেইটা তো কেবলই হেরেছেনই যেন। তার উত্তরাধিকার, আমরা পাকিস্তান আন্দোলনটা নজরুলকে নিয়ে, মানে পাকিস্তানের বিরুদ্ধে, এটা তখন তাকে আমাদের সামনের প্রধান একজন সেনাপতি ছিলেন, কাজ করেছেন রবীন্দ্রনাথের মতো করে, লালনের মতো করে, এরকম তার একজন প্রধান নজরুল। সেইটা স্বাধীনতার পরে আমাদের যেন মনে হলো যে আমাদের যুদ্ধ জয় হয়ে গেছে। এই যুদ্ধটা যে মাঠের যুদ্ধ না, এই যুদ্ধটাতে মনের যুদ্ধ, সংস্কৃতির যুদ্ধ, নীতির যুদ্ধ, এবং মানে মতাদর্শের যুদ্ধ। সেইটা সত্যি সত্যি তারই প্রয়োগ দরকার ছিল। স্বাধীন বাংলাদেশের মূল কাজ দরকার ছিল যেইটা আমরা বলছি গণতন্ত্র, যেটা আমরা বলছি অসাম্প্রদায়িকতা, সমাজতন্ত্র, এই যে আবেগগুলো, সেইটা তো বাস্তবে প্রয়োগ করতে হবে মানুষজনের মনে। কারণ পাকিস্তান তো আর এক দফা ভেঙেছে ব্রিটিশের পরে, আরও গোলমাল পাকিয়েছে, এবং যার বিরুদ্ধতা করেই কিন্তু মুক্তিযুদ্ধের সমস্তটা তৈরি হয়েছে। সেটা নজরুলের ধারা, সেইটা সমন্বিত ধারা। তারপরে যে কাজটা, সেইটা ব্যর্থ হলো স্বাধীন দেশে। এইটা সবচেয়ে দুঃখের কথা। এই জায়গাটাই আসলে আমাদের গুরুত্ব দেওয়া দরকার। আমরা একটা বিরতির পর ফিরে এসে ওই জিনিসটা নিয়ে আরেকটু রশিদার আপনার কাছে ফিরে আসবো, যে নজরুলের বিরুদ্ধে কিন্তু দেখা যায় যে মুসলমানদের মধ্যেও বিরাট অংশ এবং হিন্দুদের মধ্যেও বড় অংশ। ওই জিনিসটা গুরুত্বপূর্ণ, কারণ নজরুল আসলে এমন একটি সমাজের কথা বলছিলেন যেই সমাজটা ওই দুই গ্রুপের বিরুদ্ধে ছিল, এবং সেটা অবশ্যই মানবতার, মানুষের। সেই জায়গা থেকে আমরা
স্বাধীনতার পরে কিছুটা সরে যাচ্ছে কিনা সেই বিষয়টাই জানতে চাইব একটি বিরতির পরে। আচ্ছা, ঠিক আছে। আজকের বাংলাদেশে যাচ্ছে একটি বিরতি, বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। রশিদ ভাইদের বিপ্লব বলা যেটি বলছিলেন যে নজরুলকে আসলে নজরুলের যে মূল সত্তাগুলি, আরো বড় সত্তা মানুষ নিয়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তার যে অবস্থানগুলি, সেইগুলি থেকে কি আমরা ধীরে ধীরে কিছুটা সরে যাওয়া, মানে অন্তত ৭১-এর মুক্তিযুদ্ধে যেভাবে আমাদেরকে অনুপ্রাণিত করেছে, সেটাকে মুক্তিযোদ্ধা সহ যুদ্ধের পক্ষের মানুষরা যেভাবে আত্মস্থ করেছে, সেটা যেন আস্তে আস্তে অনেকটা সরে যাওয়া হয়েছে। বিচ্যুত হয়েছে কি? হ্যাঁ, আমাদের মূল নীতির মধ্যেই এটা ছিল, কিন্তু সেই মূল নীতিটাও আমরা খুব অনুসরণ করছি কিনা, বিশেষ করে অসাম্প্রদায়িক। হ্যাঁ, অসাম্প্রদায়িক চেতনাটা আমাদের মধ্যে আছে, কিন্তু ব্যবহারিক যে কার্যকারিতা সেটাই। সেইটার মধ্যে কতটা প্রতিফলিত হচ্ছে সেটি হচ্ছে প্রশ্ন। কারণ আমরা এখন যে কারণেই হোক ধর্মকে প্রাধান্য দিচ্ছি, ধর্ম ব্যবহারে আমরা মাঝে মাঝে সীমাও ছাড়িয়ে যাচ্ছি, কিন্তু নজরুল তো সেরকম সেই ধর্মকে তো চাননি। তিনি চেয়েছেন মানুষের ধর্ম। ফলে তার কাছে মসজিদ মন্দির বড় কথা নয়, তার কাছে বড় কথা হচ্ছে মানুষ। এই চেতনা থেকেই মার্গে উনি লিখছেন যে হিন্দু থাক মুসলমান থাক, মানুষ, যে মানুষটা হচ্ছে সবচেয়ে বড়। মুসলমান মুসলমানই থাক, হিন্দু হিন্দুই থাক। এবং আরো একটি জায়গায় তিনি যেটি বলছেন যে আমরা যে ধর্মটাকে একদম উড়াইয়া দিতে চাচ্ছি তা না, ধর্ম ধর্মের জায়গায় থাকবে, কিন্তু সেইটার ব্যবহারটা কিরকম হবে। সেজন্যই আমাদের মনে রাখা দরকার যে নজরুল ধর্মীয় বিষয়াদি নিয়ে যে পরিমাণ লেখা লিখেছেন, যে পরিমাণ কথা বলেছেন, সেটা অনেক অতি ধার্মিকও করেছেন কিনা সেটা প্রশ্ন আসে। তিনি একটা জাতিকে উজ্জীবিত করতে চেয়েছেন, সে হিন্দুই হোক আর মুসলমানই হোক আর খ্রিস্টান বৌদ্ধ যাই হোক, অর্থাৎ মানব জাতিকে উজ্জীবিত করতে চেয়েছেন। আমাদের দুর্ভাগ্যটা হচ্ছে কোথায়, যে আমরা দেশভাগের পরে নজরুলকে পেলাম, ব্যবহার করলাম অর্ধেক, মানে দ্বিখণ্ডিত নজরুলকে। তার যে ভাষা ব্যবহারে যেগুলো, ধরা যাক ভগবান থাকলে সেটা রহমান হয়ে গেল, মহাশ্মশান গোরস্থান হয়ে গেল, এবং পাকিস্তান আমলে রেডিও টেলিভিশন ইত্যাদি গণমাধ্যমগুলোতে সেখানে ধর্মকেই প্রাধান্য দেওয়া হলো এবং সেভাবে প্রচারিত হতে থাকলো। আবার শব্দ ব্যবহারেও আমরা এত বেশি মনোযোগী হয়ে গেলাম, আরবি ফার্সি উর্দু শব্দ। হ্যাঁ, এটা ঠিক, স্বীকার করতেই হবে যে বিপ্লব ভাষার ছাত্র ভালো জানে যে বিদেশি ভাষা যত আমাদের মধ্যে আসবে, আমরা আত্মস্থ করতে পারবো, আমাদের ভাষাটা তত বেশি উন্নত হবে, সমৃদ্ধ হবে। যেহেতু নজরুল প্রথম বিশ্বযুদ্ধে যাবেন বলে তিনি করাচি পর্যন্ত গিয়েছিলেন, তারপরে আর যাননি, কিন্তু করাচিতেই মধ্যপ্রাচ্যের অনেক দেশেরই লোকজন ওই প্রথম বিশ্বযুদ্ধ উপলক্ষে এসেছিল। ফলে তার পক্ষে বিদেশি আরবি ফার্সি ইত্যাদি শব্দ প্রচুর জানা সম্ভব হয়েছিল, যেগুলো তিনি পরবর্তীকালে তার সাহিত্যে ব্যাপকভাবে ব্যবহার করেছেন। তো আমরা দুর্ভাগ্যবশত তার সাহিত্যটাকে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই বেশি বিচার করতে চাই, বেশি বিচার এবং করছে। একটা সময়ে নজরুলকে মুসলমানের কবি হিসেবে উপস্থাপন করার চেষ্টাটা অনেক অনেক বেশি হয়েছে, কিন্তু তিনি যে মানবতার কবি, সমস্ত ধর্মের, এটা তো সত্য কথা। বিপ্লবও ভালো জানে যে
হিন্দু ধর্ম নিয়ে তার যে পরিমাণ লেখালেখি, সেটা কজন হিন্দু সাহিত্যিক, কতজন সেটা করেছেন। অপরদিকে তিনি হিন্দু ধর্মকে নিয়ে প্রচুর লেখা লিখছেন বলে আমাদের মুসলমানের ধ্বজাধারীরা, ধর্মধ্বজাধারীরা তারা ক্ষোভ প্রকাশ করছে। অর্থাৎ লোকটাকে, মানুষের জীবনটাকে বিপন্ন করে তুলেছিল। একদিকে ইংরেজ করছে, ইংরেজের বিরোধিতার কারণে, পরাধীনতার কারণে। অপরদিকে ধর্মের ধ্বজাধারীরা তারাও করছে যে তাদের সপক্ষে নজরুল কেন কিছু বলছেন না, করছেন না, বিধর্মীদের পক্ষেই কথা বলছেন, কাজ করছেন। এই যে ব্যাপারগুলো ঘটে গিয়েছিল নজরুলের জীবনে, সেটা বড় মর্মান্তিক। আমাদের সাহিত্য কর্মীরা পরবর্তীকালে এই জিনিসটি যদি আরো ভালো করে বুঝতেন, তাহলে নজরুলের আজকে আলোচনা, বক্তব্য, তার সম্পর্কে আমরা যে কথাবার্তা বলছি, শুধু এই জন্মদিন আর মৃত্যুদিনকে সীমাবদ্ধ রেখেই আমরা কি নজরুলকে কাজ করে যাব? নিশ্চয়ই আমাদের প্রতিদিন জীবন আমাদের আচরণের মধ্যেই প্রতিদিন জীবনাচরণের ভিতরে নজরুল আছেন, ছিলেন এবং থাকবেন। নইলে আমি উদাহরণটা এইভাবে দেই, 30 বলে একটা যুগে এসেছিল, হ্যাঁ, 30-এর কবিরা তো 30-এর কবিরা ছিলেন, এবং সেখানে যারা ছিলেন তারা কিন্তু প্রত্যেকে অত্যন্ত উচ্চ শিক্ষিত। তাদের আদর্শে ছিলেন কে? টি.এস. এলিয়ট, এজরা পাউন্ড, এরা ছিলেন। কিন্তু নজরুলের লেখাপড়া সে যাই হোক, পরবর্তীকালে কি প্রমাণিত হলো? রবীন্দ্রনাথের পরেই যার নাম উচ্চারিত হয় তিনি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। বিপ্লব বলা, আপনার কাছে এই প্রসঙ্গে আবার আসবো, মানবতার যেটি মানে বারবার নজরুল নিজেও বলছেন যে অবতার পয়গম্বর কেউ বলেননি আমি হিন্দুর জন্য এসেছি, আমি মুসলমানের জন্য এনেছি, আমি খ্রিস্টানের জন্য এসেছি। তারা বলেছেন আমরা মানুষের জন্য এসেছি। এই যে স্ট্রং একটা মেসেজ, যে কোনো অবতার যা বা আমরা নবী যাই বলি না কেন, তাদের মূল উদ্দেশ্যটা ছিল মানুষ। সেই জায়গাটিকে কখনোই ধর্মপ্রচারকরা গুরুত্ব দেননি, কিন্তু নজরুল এটি মনে হয় সবচেয়ে প্রথম বাঙালিদের জন্য উপস্থাপন করলেন যে এই জায়গাটিতে জোর দেওয়া দরকার যে মানুষ, সবার উপরে মানুষ সত্য, বারবার মানুষ ফিরে আসছে। সেই জায়গাটি আমরা কিন্তু আবার জোরটা হারিয়ে ফেলছি। এইটা আমার একটা সবসময় মনে হয় যে ধর্ম তো মানুষের সমস্ত সবচেয়ে কোমলতম অনুভূতি, গভীরতম এবং ভীষণ সংবেদনশীল। এইটাতে খুব সহজেই মানুষকে খুব কাবু করে ভেতরে। তার ফলে ক্ষমতা চিরকাল এই কোমল অনুভূতি, ধর্মকে ব্যবহার করা, চিরকালের মানব সভ্যতার সমস্ত ক্ষমতার ইতিহাসই তাই, যে এক এক ধর্ম, বেশি সংখ্যাগুরুর ধর্মকে ব্যবহার করা। এবং এই জন্য বলা হয় যে সমস্ত নতুন ধর্ম কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এই ক্ষমতার বিরুদ্ধতা করে, ক্ষমতার ধর্মের বিরুদ্ধতা করে। কারণ ক্ষমতা ধর্মকে নষ্ট করে ফেলে তার কাজে লাগিয়ে, তখন নতুন ধর্মমত ওঠে। সে তখন প্রকৃত ধর্ম করবার জন্য ক্ষমতা রোষানলে পড়ে, কিন্তু ক্ষমতা ওই নতুন ধর্মকে উঠতে দেবে না। কিন্তু যখন না পারে না, মানুষজন যখন সেই ধর্মমতে আকৃষ্ট হচ্ছে, তখন ক্ষমতা নতুন ধর্মমতটাকে আবার ধরে ফেলে, তাকে ব্যবহার করে। এটা চিরকালের ক্ষমতার নিয়ম আর কি। যেই কারণে আমাদের এখানেও মানে সমস্ত বাঙালি সমাজ সম্পর্কে একটা যদি বলা যায়, যত ধর্মমত বাইরে থেকে এসেছে, কিন্তু সে আর্য ব্রাহ্মণ্য বলি এবং ইসলাম বলি, বৌদ্ধ বলি, সমস্তটা কিন্তু অন্য জায়গার থেকে, বাংলার বাইরের থেকে এবং দেশের বাইরের থেকে। কিন্তু বাঙালি মানুষ চিরকাল এই সমস্ত শাস্ত্র শরীয়তির যে এক ফতোয়া ধর্মের থাকে, সেইগুলোকে ভীষণ নিজের মতো করে নিয়েছে, ভীষণ আত্মীকরণ করেছে। এবং তার মূল স্পিরিটটা ওইখানে, যে সব মিলে মানুষ,
এইটা প্রধান মানুষ। তো সেইটা তো নজরুলের জায়গা ছিল, সে ধর্মকে উনি ওইভাবে দেখেছেন, হিন্দু মুসলমান আলাদা করে না, সবটা মিলিয়ে, এবং মূল জায়গাটা মানুষ, যারা সব ধর্মেরই কথা আর কি। তো ক্ষমতা এটা করেছে, তো এটা ব্রিটিশ যেমন করেছে তখনকার রাজনীতি করেছে। আচ্ছা, ক্ষমতার বাহন তো রাজনীতি থাকে, আর এখনকার বাসায় রাজনীতিই তো ক্ষমতার মূল জায়গাটা। কাজে পাকিস্তান আমলে ধর্মটাকে ব্যবহার করা হয়েছে, নজরুল হয়েছে মুসলমানের কবি, এবং এমনকি যুদ্ধের 9 মাস তো নজরুল যেন রাজাকারের কবি, নজরুলের ওই ইসলামিক গানগুলোই হচ্ছে যেন ওই দখলদার পাকিস্তানের কবি হয়ে গেল। এবং স্বাধীনতার পরে যত কু হয়েছে প্রত্যেক কুয়ের সময় নজরুল বাজানো হয়েছে, মানে নজরুলকে অপব্যবহার করা হয়েছে, কিন্তু কত কম ব্যবহার করা হয়েছে, সেইখানেই হলো আমাদের ব্যর্থতা। আমরা ভীষণ জাতীয় কবি করেছি, কিন্তু সত্যি কি নজরুল জাতীয় বলতে যেটা বোঝেন সেইটার চর্চা আমাদের কোথায়, আমাদের শিক্ষার মধ্যে সেটা কেমন ঢুকেছে, সমাজে সাংস্কৃতিক কর্মে আমাদের সাংস্কৃতিক গোষ্ঠী যত যত আছে সেইগুলো কেবল কতগুলো গান, কতগুলো নাটক, কতগুলো কবিতা, এইটা বলা তো নয়, এটা কিভাবে চালিয়ে যেতে হবে। নজরুল যেভাবে একলা প্রাণপাত করে ছুটে বেরিয়েছেন গোটা দেশে এবং সেই গান গেয়েছেন, এবং উনি চিঠিতে স্পষ্ট লিখেছেন যে আমি কিন্তু ইচ্ছে করে আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছি কবিতায়, এর যেন হিন্দু মানসিক মনস্তত্ত্বকে আঘাত করবার জন্য, কারণ হিন্দুর কাছে মনে হয় যে আরবি ফার্সি মানে যেন বিদেশি, কাজে ওর সাম্প্রদায়িকতা ভাঙবার জন্য ইচ্ছে করে আরবি ফার্সি করেছি। আবার মুসলমানের এক গোলমাল করার জন্য আমি কীর্তন আমাকে লিখতে হয়েছে, সে আমার সঙ্গে লিখতে হয়েছে, কারণ এটা তো এই মাটির এখানকারই, এবং সেইটা তো ওই রকম ভেদ ছিল না। নজরুল ছোটবেলার থেকে যে জীবনযাপন, তার যে সমস্ত শিল্পচর্চা, তার মধ্যে সব মেশানো ছিল। তো সেইটাতে বলেছে যে উনি যে ভীষণ সচেতনভাবে করেছেন নাগরিক আমাদের জন্য, সাম্প্রদায়িক আমাদের জন্য, সাম্প্রদায়িক হিন্দু, সাম্প্রদায়িক মুসলমানের জন্য আরবি ফার্সি করেছেন, আবার দেবদেবীর নাম মুখে এনেছে, এবং কি বলছেন যে তাতে হয়তো কোথাও শিল্পের ঘাটতি কোথাও কোথাও হয়েছে, খুব কম জায়গায় হয়তো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও ওইটা ওনার প্রধান ব্যাপার ছিল, এটা ওনার চিঠিতে স্পষ্ট বলেছেন। কাজে কোনো ভাবার দরকার নেই যে নজরুল ভীষণ অশিক্ষিত ছিলেন, বুঝতেন না, কেবল হুজুগ, কেবল আবেগ, মোটেই ঠিক না। ওইটাও কিন্তু শত্রুর প্রচার। নজরুলের শত্রু তো গোটা দেশ জুড়ে, আমরা সকলে নজরুলের শত্রু যদি আমরা ভাবি, আমাদের আচরণ, আমাদের ভাবনা চিন্তা, এবং আজ আমরা ধর্মকে যেখানে এসে দাঁড় করিয়েছি, ক্ষমতা এবং রাজনীতি যা করছে, সেইখানে নজরুল ইসলাম বেঁচে থাকলে উনি কি করতেন সেটা ভাবি। যে সেটা অবশ্য নজরুল ইসলাম বেঁচে থাকলে কি করতেন জানি না, কিন্তু ক্ষমতা তাকে কোথায় নিয়ে গিয়েছে এটার একটা চিত্র আমরা হুমায়ুন আজাদের তোমার ফটোগ্রাফ কবিতাটিতে পাই। সেখানে তিনি আসলে নজরুলের জীবনী মনে হয় একটা কবিতার মধ্যে দিয়েই নিয়ে এসেছে, এবং সেখানে এই কথাগুলিও খুব স্পষ্টভাবে আছে। আমরা একটা বিরতির পরে রশিদ হায়দার আপনার কাছে ফিরে আসবো এই বিষয়গুলি নিয়ে, এবং যেই প্রশ্নটি উঠলো যে নজরুলকে আমরা জাতি হিসেবে, তিনি জাতীয় কবি, কিন্তু জাতি হিসেবে কি নিচ্ছে, শুধুমাত্র সকালবেলার পাখি, নাকি পাখির অন্য কোনো গান আছে যেই গানটা মানুষের জন্য, সেইখানে আমরা কতটুকু পৌঁছে দিতে পারছি। একটা বিরতির পরে আপনার কাছে আসছি। আজকের বাংলাদেশে যাচ্ছে আর স্বাগত আরেকবার, দেখছেন আজকের বাংলাদেশ। রশিদ হায়দার, আমরা যেটি জানতে চাই, বাংলাদেশে রবীন্দ্রনাথের নজরুলের যে চর্চা, সেইখানে নজরুল একাডেমি আছে এবং যথেষ্ট কাজও হচ্ছে বিভিন্ন জায়গায়, কিন্তু নজরুলকে পুরোপুরি মানুষের নজরুল যেটা, সেইখানে কাজটা কতটুকু হচ্ছে? নজরুল ইনস্টিটিউটে আমার দায়িত্ব পালনকালে যে অভিজ্ঞতাটা হয়েছে, সেটা মনে হয় খারাপ নয়, বরঞ্চ একটু সমৃদ্ধ বলবো এই কারণে যে নজরুল ইনস্টিটিউট নজরুল সম্পর্কিত এবং নজরুলের নিজস্ব বইও 5 শতাধিক বই বের করেছে। আর বইয়ের গুরুত্বটা, প্রয়োজনীয়তাটা এত বেশি যে 5, 10, 25, 50 বছর পরে হলেও প্রকৃত সত্যটা কিন্তু ঠিকই মাটি ফুঁড়ে বেরোয়। তো নজরুল সম্পর্কে যে কাজগুলো নজরুল ইনস্টিটিউট করছে এবং নজরুল সম্পর্কিত অন্যান্য যে প্রতিষ্ঠান আছে তারাও যে করছেন, তার গানের মধ্যে দিয়ে, তার আবৃত্তির মধ্যে দিয়ে, এবং নজরুল ইনস্টিটিউট প্রধান যে কাজটি করছে, আমি গুরুত্বের সঙ্গে বলতে চাই যে
জনগণের মাঝে নজরুলকে ছড়িয়ে দেবার জন্যে তারা বিভিন্ন বিভাগে সম্মেলন যে করেছে, তাতে প্রত্যন্ত অঞ্চলের বহু মানুষ সম্পৃক্ত হওয়ার সুযোগ পেয়েছে, অংশগ্রহণ করার সুযোগ পেয়েছে। পরবর্তীকালে দেখলাম যে এই বৃহত্তর কয়েকটি জেলায়, যেমন রংপুরে, যশোরে, সেখানেও আলাদাভাবে সম্মেলন হয়েছে। মানুষ মোট কথা নজরুলের প্রতি আগ্রহী আগের তুলনায় অনেক বেশি হয়েছে, এবং তার সম্পর্কিত বইপত্র এবং নজরুলের নিজস্ব বইপত্র তো আছেই, সেগুলো পাঠে মানুষের আগ্রহ বেড়েছে। এর ফলে একটা জিনিস আমার নজরুল ইনস্টিটিউটে থাকার সূত্রে সুবাদে মনে হয়েছে, যে আমাদের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নজরুলের যে একটা কত বড় অবদান ছিল, সেটা আমরা অনেকেই জানি না। আমাদের মুক্তিযুদ্ধের সময়কার সবচেয়ে প্রেরণাদায়ক স্লোগান কোনটি ছিল? জয় বাংলা। জয় বাংলা। এই জয় বাংলাটা কিন্তু আমরা পেয়েছি নজরুলের কাছ থেকে। আমি এই নজরুলেরই এটি লেখা থেকে একটু পড়ে শোনালে বোঝা যাবে যে বাঙালির বাংলা নামে তার যে একটা ছোট একটি প্রবন্ধ আছে, সেখানে তিনি বলছেন, তার সব ঐশ্বর্য বিদেশি দস্যু বাটপারি করে ডাকাতি করে নিয়ে যায়, সে বসে দেখে, বলতে পারে না এ আমাদের ভগবানের দান, এ আমাদের মাতৃ ঐশ্বর্য। খবরদার, যে রাক্ষসকে গ্রাস করতে আসবে, যে দস্যু এ ঐশ্বর্য স্পর্শ করবে, তাকে প্রহারেণ ধনঞ্জয় দিয়ে বিনাশ করব, সংহার করব। বাঙালিকে, বাঙালির ছেলে মেয়েকে ছেলেবেলা থেকে শুধু এই এক মন্ত্র শেখাও, এই পবিত্র বাংলাদেশ বাঙালির আমাদের, দিয়া প্রহারেণ ধনঞ্জয় তাড়াবো আমরা, করি না ভয়, যত পরদেশে দস্যু ডাকাত রামাদের গামাদের, বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক। এই যে শেষ তিনটি কথা, বাংলা বাঙালির হোক, বাংলার জয় হোক, বাঙালির জয় হোক, এর থেকেই বঙ্গবন্ধু কিন্তু তার প্রয়োজনীয় শব্দটি পেয়ে গিয়েছিলেন, জয় বাংলা। আমাদের মুক্তিযুদ্ধের সময়ে তার রণসঙ্গীত চল 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 তো আমরা তো ব্যবহার করেছি। মানুষের সপক্ষে, মানুষের অধিকার সম্পর্কিত যে সমস্ত লেখা, সেগুলো আমরা ব্যবহার করেছি, এবং এটা যে করা কতখানি প্রয়োজন সেই দৃষ্টান্ত কিন্তু আমরা পেয়ে গেছি 1929 সালে 15ই ডিসেম্বরে কলকাতার অ্যালবার্ট হলে আচার্য প্রফুল্লচন্দ্র রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, তারপরে মোহাম্মদ নাসিরুদ্দিন প্রমুখ যে কবিকে যে সংবর্ধনা দিচ্ছেন, সেখানে সুভাষ বসু কি বলছেন? যুদ্ধক্ষেত্রে নজরুলের গান গাওয়া হবে, কারাগারেও আমরা তার গান গাইব। তো হ্যাঁ, এই যে বৈচিত্র্য এবং একই সঙ্গে সবাইকে, যেটি বিপ্লব বালাও বলছিলেন, যে বাঙালির মূল যে উপাদানগুলি আছে সবগুলি উপাদানকে একসঙ্গে নিয়ে আসা। মানুষের ক্ষেত্রে একটি কথা নজরুল খুব জোরের সঙ্গে বলেছেন বিপ্লব বালা, যে যেহেতু মানুষের মধ্যে শুধুমাত্র মানুষ পশু না, তার বুদ্ধিও আছে, সেই জন্য তার পক্ষে চরমতম কঠিন হওয়া সম্ভব, কঠোর হওয়া সম্ভব, এবং পশুত্বর চাইতেও ঊর্ধ্বে ওঠা সম্ভব। সেই জন্যই আবার মানুষ হওয়ার জন্য একটা আলাদা চর্চা দরকার। সেই চর্চাটির দিকে আমরা নজরুলের যে ইঙ্গিত ছিল, যে মানুষ হওয়ার জন্য নিরন্তর চর্চা, সেইটা আমাদের জীবনাচরণে, সাহিত্যে কতটুকু আমরা করতে পারছি? হ্যাঁ, মানে এটা একটু আগের ওই রশিদ ভাইয়ের ওই তথ্যটা সম্পর্কে আরেকটা তথ্য কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট ছিল। ওই অনুষ্ঠানে, সংবর্ধনা অনুষ্ঠানে, কবির 30 বছর পূর্তি উপলক্ষে
নজরুলকে জাতীয় কবি, বাঙালির হ্যাঁ। জাতীয় কবি হিসেবে অভিহিত করা হয়েছিল। এটা কিন্তু রবীন্দ্রনাথকে কখনো হয়নি। বাঙালির জাতীয় কবি মানে শুধু বাংলাদেশের না, মানে বাংলাদেশের জাতীয় কবি এটা নজরুল নজরুল ইসলামের খুব বড় না, তার আগেই তো সে গোটা বাঙালি জাতীয় কবি হয়ে বসে আছে। আচ্ছা বিপ্লব, আমি তোমার অনুমতি হ্যাঁ, নিয়ে না, বলুন। আমি ছোট্ট একটু কথা বলতে চাই। একটা প্রশ্ন তোলা হয় যে বাঙালিকে জাতীয় কবি নজরুল ইসলাম, তার আনুষ্ঠানিক প্রমাণ কোথায়, এরকম একটা প্রশ্ন কিন্তু তোলা হয়। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বহুজনে তুলেছে এটা, কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে সারা জাতি যেখানে তাকে প্রাণের কবি হিসেবে গ্রহণ করেছেন, জাতীয় কবি হিসেবে গ্রহণ করেছেন, তার জন্য কি একটা সরকারি সিল ছাপ্পর কি খুব জরুরি? হ্যাঁ, এটা এটা সনদের কোনো অপেক্ষা রাখে না, না, কারণ এই প্রশ্নই সনদ আসে না, মানুষের প্রশ্নই হৃদয়ে আসে না, প্রশ্নই আসে লেখা না। হয়ে গেছে। আমরা আবার আলোচনায় ফিরে আসবো একটা বিরতির পরে, এবং তখন আমরা বিপ্লব বালা আপনার কাছে আচ্ছা। ফিরে আসবো যে নজরুলের এই যে মানবিক নজরুল, যে জিনিসটি আমাদের আরো বেশি বেশি চর্চা করা দরকার, কারণ শেষ পর্যন্ত বাংলাদেশের মুক্তিযুদ্ধের এবং বাংলাদেশ একটা জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার পেছনেই কিন্তু ওই অসাম্প্রদায়িক চেতনাটাই মূল। সেখানে আমরা ফিরে যাব কিভাবে? ফিরে যাওয়ার পথটা তো নজরুল যেই পথ দেখিয়েছেন সেটাই নিশ্চয়ই পথ, সেই পথটাই আপনার কাছে খোঁজ করবো একটা বিরতির পর। আজকের বাংলাদেশে নিচ্ছে আরো বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশে। বিপ্লব বালা, আমরা যেই নজরুলকে দেখি, চিনি, জানি, বেশিরভাগ ক্ষেত্রে মনে হয় যে অসম্পূর্ণ এবং ভুল নজরুল। এটি আসলে মানে তাকে সম্পূর্ণভাবে পাওয়ার জন্য কি করা? হ্যাঁ, মানে এই ঘটনাটা শুরু হয়েছে কিন্তু মানে সেই বেশ সময় উপনিবেশ কাল থেকে, ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে। কারণ তখন ক্ষমতা এবং রাজনীতি তো ধর্মটাকে ব্যবহার করেছে, কাজে তাদের দুটো পরস্পরের বিরোধী শত্রুতার দরকার ছিল, যেই জন্য গোটা মানে উপমহাদেশের সমস্ত ভাঙন তো সেই মূল ইস্যু হলো ধর্ম, ওই যে দ্বিজাতি তত্ত্ব। দ্বিজাতি তত্ত্ব। এবং এই তথ্যটা অনেকের বোধহয় ভাবে স্পষ্ট জানে না যে নজরুল কিন্তু স্পষ্ট পাকিস্তান বলতেন, পাকিস্তানকে। এবং সত্যি সত্যি পাকিস্তানের একেবারে আমূল বিরোধী ছিলেন নজরুল আর কি, তার নীতির সাথে এটা মিলতো না। তো সেই নজরুলকে তো পাকিস্তানকে হজম করতে হয়েছে এবং তখন তাকে মুসলমান বানাতে হয়েছে, এবং তখন হিন্দুর প্রতিপক্ষ, রবীন্দ্রনাথের একটা প্রতিপক্ষ বানাতে হয়েছে, এবং সেটা ছোটবেলার থেকে চালানো হয়েছে স্কুলে। ছোটবেলাটা ভীষণ ইম্পর্টেন্ট শিক্ষা। আমরা সবাই ছোটবেলার থেকে এইভাবে হয়েছি যে এ হলো হিন্দুর কবি, হলো মুসলমানের কবি। এই যে সর্বনাশা সংক্রমণ পাকিস্তান, ব্রিটিশ আমল থেকে এবং পাকিস্তানের জোরেই হয়েছে, এবং পাকিস্তানের যে অমানুষতা, এর বিরুদ্ধেই তো বাঙালি জাতিসত্তার সমস্ত রাজনীতি, আন্দোলন এবং মুক্তিযুদ্ধ পর্যন্ত নিয়ে যাওয়া। সেইখানে আমাদের যে চর্চাটা, সেটা তো ওই হিন্দু মুসলমান ওই ভেদ ভেঙে বাঙালি এবং মানুষ, সেইটা দিয়ে তো অসাম্প্রদায়িকতা যত বাঙালির আবেগটা তৈরি হয়েছে, সেইটা কিন্তু সেই স্বাধীনতার পরে, এইটা স্বাধীনতার পরে তো এই সমস্তটা কোথাও ফেল করেছে। যা কিছু আমাদের হবার কথা ছিল, সরকারের দায় বলা নয়, সরকারের যা করণীয় সব করেছে, মূল দায়টা হলো আমাদের মানুষ সেইভাবে নিতে পারে। মানুষজনের। বিপ্লব বালা, আমরা একটু রশিদ হায়দারের কাছে যাব যে এই পূর্ণ নজরুলকে পাওয়ার জন্য আসলে কি করণীয়, আপনি খুব সংক্ষেপে আমাদেরকে একটি পরামর্শ দিবেন। সোজা কথায় পূর্ণ নজরুলকে পাওয়ার জন্য আমাদেরকে নজরুলকে সম্পূর্ণভাবে জানতে হবে, এবং জানার মাধ্যমটা কি? নজরুল জীবনী। নজরুল কিভাবে গড়ে উঠেছেন, বেড়ে উঠেছেন, কিভাবে সংগ্রাম করেছেন, নির্যাতিত হয়েছেন, কিভাবে সাহিত্য সৃষ্টি করেছেন, কাদের জন্য করেছেন, এবং তার ফলাফলটা কি হয়েছে, এই বিষয়গুলো আমাদের বিস্তারিতভাবে জানতে হলে আমাদের দুর্ভাগ্যটা কোথায় জানেন? যে নজরুলের একটা পূর্ণাঙ্গ জীবনী ছিল না। এখন বোধহয় এখন নজরুল ইনস্টিটিউট এই বইটি এই প্রফেসর এমেরিটাস রফিকুল ইসলাম এই কাজটি করেছেন, যেখানে নজরুলকে পূর্ণাঙ্গভাবে জানা যাবে। সম্মানিত দর্শকরা, পাঠকরা যদি সেটা জানেন, তাহলেই বুঝতে পারবেন যে নজরুলকে আমাদের কতখানি প্রয়োজন, কেন প্রয়োজন, বারবার প্রয়োজন। রশিদ হায়দার, বিপ্লব বালা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।
এ ছিল আজকের বাংলাদেশে। দেখা হবে আগামী রোববার একই সময়।